শুভেচ্ছা আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজনে আমরা বৃহত্তর চট্টগ্রামের সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজ আমরা আলোচনা করতে চাই পাহাড়ের 3 পার্বত্য জেলায় সদ্য পুনর্গঠিত জেলা পরিষদ নিয়ে আমরা এই পর্বে আলোচনা করতে চাই। দর্শক, আমরা 3 পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠন নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে। আগে শুরুতে প্রতিবেদনটি দেখব, তারপর আমরা অতিথিদের কাছে আলোচনায় যাব। আমরা আগে প্রতিবেদনটি দেখে আসি। আবারও মনোনীত নেতৃত্ব বসেছে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা পরিষদে, যেখানে চেয়ারম্যান সহ 15 জনকে নিয়ে গত বৃহস্পতিবার পরিষদগুলো পুনর্গঠন করে সরকার। অথচ আইন অনুসারে নির্বাচনের মাধ্যমে গঠন হওয়ার কথা 3 জেলা পরিষদ, কিন্তু এবারও তা না হওয়ায় হতাশ পাহাড়ের মানুষ। আমরা চেয়েছিলাম বর্তমান সরকার ক্ষমতায় এসে এটাকে নির্বাচনের মাধ্যমে একটা গ্রহণযোগ্য এবং একটা উদ্যোগ নেবেন, কিন্তু এটা আমরা হতাশ। একমুখের নেতৃবৃন্দরাই এর সফলতাটা পায়। জনসাধারণ যদি পেতে হয় তাহলে অবশ্যই ভাইস চেয়ারম্যানটা পোস্ট ক্রিয়েট করা প্রয়োজন, পাশাপাশি হচ্ছে যে নির্দলীয় রেখে জেলা পরিষদ গঠন হওয়া প্রয়োজন। এসব জেলা পরিষদে নির্বাচনে বড় বাধা ভোটার তালিকা, কেননা জাতীয় ভোটার তালিকার পরিবর্তে পাহাড়ে স্থায়ী বাসিন্দাদের নিয়ে আলাদা তালিকা করার একটি দাবির পর থেকে থমকে আছে নির্বাচন উদ্যোগ। এখানকার স্থানীয় অধিবাসীদের নিয়ে আলাদা ভোটার তালিকা তৈরি করবার কথা রয়েছে, কিন্তু আমার সংবিধান আবার সেটি অনুমোদন করছে না। এই জটিলতা নিরসনের জন্য রাষ্ট্রকে একটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং অধিক কার্যকরী ও ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি এটা আমরা একটা স্বচ্ছ জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে চাই, তাহলে আমাদের 1989 সালে জেলা পরিষদ আইনটা কার্যকর করা উচিত বলে আমি মনে করি। নাগরিক সমাজ বলছেন, বারবার মনোনীত নেতৃত্ব আসায় মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে জবাবদিহিতা, স্বচ্ছতার অঙ্গীকার। এতে করে অনিয়ম, দুর্নীতি জেঁকে বসেছে, ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। যারাই চেয়ারম্যান মেম্বার হয়, সদস্য হয়, তারা আসলে জবাবদিহিতা আওতায় আসতে। এখন তো আসলে নির্বাচিত না, যার কারণে জবাবদিহিত তাদের নাইম বললেই চলে। জেলা পরিষদ গঠন হওয়ার বিধান আছে, জনগণের প্রত্যক্ষ ভোটে সেটা পূর্ণ হয় নাই, এবং জনগণ আশা করে যে জনগণ তাদের নিজেদের ভোট দিয়ে নিজের প্রতিনিধি বাছাই করবে। জনগণের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানে উঠতে পারতেছে না, এবং জনগণের প্রতি দায়িত্বশীলতার যে ক্ষমতা প্রয়োগ করার কথা ছিল সেগুলো হচ্ছে না। পার্বত্য জেলা পরিষদগুলোতে সর্বশেষ নির্বাচন হয় 1989 সালে। এরপর থেকে প্রতিটি সরকারি পরিষদের নেতৃত্বে বসিয়েছে তাদের দলীয় লোকজন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আমরা রিপোর্টটি দেখছিলাম। আপনারা নিশ্চয়ই সেখানে দেখেছেন 37 বছর ধরে নির্বাচন হয় না 3 পার্বত্য জেলা পরিষদের। সেখানে প্রতি বছর প্রতিটি সরকারের আমলেই সেখানে তাদের মনোনীত প্রতিনিধিদের নিয়ে সেখানে সেই পরিষদগুলো পুনর্গঠিত হয়। কেন এরকম হচ্ছে এবং তার কারণে কি সমস্যা হচ্ছে, কেন নির্বাচন হচ্ছে না, এইসব বিষয় নিয়ে আমরা পাহাড়ের মানুষজনের কথা শুনতে চাই। আমরা এই মুহূর্তে যেতে চাই বান্দরবানে। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বান্দরবান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাফর। আবু জাফর, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে শুরুতে আমি যেতে চাই, সেটা হচ্ছে এই যে আপনি নিজেও একটু আগে আমাদের প্রতিবেদনে দেখেছেন যে নানা ধরনের সেখানে সমস্যা তৈরি হচ্ছে। এই যে পার্বত্য জেলা পরিষদে 3 দশকের বেশি সময় ধরে নির্বাচন হচ্ছে না, মনোনীত মানুষ দিয়েই সেখানে এই পরিষদগুলো পরিচালিত হচ্ছে, এর কারণে আসলে কি কি সমস্যা দাঁড়ায়? ধন্যবাদ। আসসালামু আলাইকুম শ্রোতাদের সবাইকে। আমি বান্দরবান থেকে বলছি। তো এইখানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের যে সমস্যাটা আমরা এখন দেখতে পাচ্ছি, মনোনীত নেতৃবৃন্দের কারণে, যে জনগণের চাইতে যারা গত 30 থেকে 35 বছর ধরে নির্বাচিত হয়ে আসছেন, তারা ঢাকামুখী, ঢাকা থেকে সিলেকশন করা হয়, ওনারা বান্দরবানের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। 5 বছর পর দেখা যাচ্ছে কোনো জবাবদিহিতা থাকে না, এবং সেই জবাবদিহিতা না থাকার কারণ ফলে যেটা হচ্ছে, আমাদের হাসপাতাল থেকে শুরু করে যে ন্যস্ত বিভাগগুলো জেলা পরিষদের, হাসপাতাল, সমাজসেবা, সমবায়, যে এই জিনিসগুলো দিয়ে পাহাড়ের জনগণের যে আর্থসামাজিক অবস্থা উন্নয়নের কথা ছিল,
জনগণের ভাগ্য পরিবর্তন হচ্ছে না, কিন্তু যারা জেলা পরিষদে সদস্য ছিলেন, চেয়ারম্যান ছিলেন, ওনাদের ভাগ্যের পরিবর্তন আমরা ঘটতে রেখেছি। এই ঘটার পরে যে ওনাদেরকে জনগণ দায়বদ্ধ করবে, ইলেকটোরাল ডেমোক্রেসিতে যেটা সুযোগ থেকে 5 বছর পর ভোট দিয়ে যদি কোনো কেউ ব্যর্থ হন তাকে রিপ্লেস করার সুযোগ থেকে, সেই রিপ্লেস করার সুযোগটা কিন্তু পাচ্ছেন না। এবং বান্দরবানের ক্ষেত্রে আপনারা যদি দেখেন, বান্দরবানে এইবার মাননীয় একজন মন্ত্রী নিয়োগপ্রাপ্ত হলেন এবং আগের টার্মে যিনি মন্ত্রী ছিলেন তারা সকলেই কিন্তু সর্বশেষ যে নির্বাচন 1989 সালের স্থানীয় সরকার পরিষদের নির্বাচনের ফসল। অর্থাৎ 1989 সালে যাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচন করেছিলেন তাদেরকে কিন্তু তারা পরবর্তীতে বিভিন্ন সময় এমপি এবং মন্ত্রী হয়েছে। অর্থাৎ এই যে স্থানীয় সরকার জেলা পরিষদের নির্বাচনটা আসলে একটা নেতৃত্ব তৈরির একটা প্রক্রিয়া ছিল, এবং এই দীর্ঘ 30-35 বছর নির্বাচন বন্ধ থাকার ফলে যেটা হয়েছে, নেতৃত্ব তৈরির যে প্রক্রিয়াটা, স্বাভাবিক প্রক্রিয়াটা, সেটা বন্ধ হয়ে গেছে। আবু জাফর, আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে এই যে মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গাটা আসলে পূরণ হচ্ছে না একদিকে, আপনার কি মনে হয় আসলে এইটা এক ধরনের প্রতিটা সরকারের আমলে এক ধরনের নিজেদের দলীয় লোককে সেখানে পদায়নের বা পুনর্বাসনের এক ধরনের জায়গা তৈরি হয়ে গেছে? হ্যাঁ, এই সুযোগটা নেওয়া হয়েছে। ভোটার তালিকার অজুহাতে প্রত্যেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট এই সুযোগটা নিয়েছে। পলিটিক্যাল গভর্নমেন্ট বলি বা মাঝখানে যে 111-এর সামরিক সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার, প্রত্যেকে কিন্তু এই সুযোগটা নিয়েছে। শুধু পলিটিক্যাল গভর্নমেন্ট না, নন পলিটিক্যাল যে সুশীল সমাজ সমর্থিত অথবা আর্মি ব্যাক গভর্নমেন্টগুলো এই কাজগুলো করেছে। তাহলে আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে ভোটার তালিকা নিয়ে আসলে কোনো ধরনের দ্বিমত নাই। কারণ একজন এই বাঙালি ভোটার চাইলেও কোনো একজন বাঙালি প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে পারবেন না। আইনে সেটেল করে দেওয়া আছে কে চেয়ারম্যান হতে পারবেন, কয়জন মারমা সদস্য থাকবেন, কয়জন বাঙালি সদস্য থাকবেন, কয়জন চাকমা সদস্য থাকবেন। তাহলে এখন কমিউনিটি বেস যদি ভোট হয়, যে কমিউনিটির ভোটাররাও যদি ওই কমিউনিটির প্রার্থীকে যদি চয়েস করেন, সবচেয়ে বেটার প্রার্থীকে, এটা সবচেয়ে সহজ সমাধান। জনগণের নিজের হাতে ক্ষমতাটা কি হবে, চলে যাবে। এবং এখানে দ্বৈত ভোটার তালিকার কোনো প্রয়োজন আমরা দেখছি না বর্তমানে। যে বান্দরবানের কথা যদি আমি বলি, বান্দরবানে 34টা ইউনিয়ন, 2টা পৌরসভা, এইখানে যে ভোটার তালিকাগুলো আছে এগুলো নিয়ে মেজর কোনো ধরনের আপত্তি নাই। আমরা দেখি নাই গত 5-6টা নির্বাচনগুলোতে কোনো ধরনের ভোটার তালিকা নিয়ে আপত্তি আসে নাই। তাহলে যারা বাঙালি ভোটার আছেন তারা বাঙালি প্রার্থীকে ভোট দিলেন, যারা মারমা ভোটার আছেন তারা যদি মারমা প্রার্থীকে ভোট দিলেন। এই মেকানিজমটা সরকারকে তৈরি করতে হবে এবং এটার জন্য সরকারকে পরিশ্রম করতে হবে এবং একটা রাস্তা বের করতে হবে কিভাবে খুব সহজে, যেহেতু ভোটাররা ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখা যাচ্ছে চাকমা ভোটার 4টা উপজেলা মিলে আছেন, তাহলে ওনারা কিভাবে 4টা উপজেলায় ব্যালটগুলো পৌঁছিয়ে ওনাদের একজন যে চাকমা প্রার্থী চাকমা সদস্য থাকার বিধান আছে সেটা কিভাবে এক্সিকিউট করবেন। এবং মারমা বা 11 জন অউপজিত সদস্যের কথা বলা হয়েছে, তাহলে এই 11 জন সদস্যের ক্ষেত্রে নিশ্চয়ই বাঙালিদেরকে ভোট দিবেন। তাহলে বাঙালি ভোটারদের কাছে যাতে শুধু বাঙালি সদস্যের ওই পরিষদ সদস্যের ব্যালটটা পৌঁছানো যায়, এরকম একটা মেকানিজম ওনাদেরকে তৈরি করতে হবে। কিন্তু আমরা দেখেছি এই 97 সালের শান্তি চুক্তির পর থেকে কিন্তু কোনো ধরনের ডেভেলপমেন্ট হয় নাই এই জায়গাটাতে। একটা জিনিস হয়তো এটা পরিশ্রম সাধ্য কাজ, সময় সাধ্য কাজ, একটু কঠিন কাজ, কিন্তু আমরা শুরুটা দেখি নাই। হয়তো যদি আমরা শুরু করতে পারতাম 98 সালে, হয়তো 2010 সালে আমরা এই জিনিসটা পারতাম। তো এটা হাই টাইম। আমরা একটা জুলাই বিপ্লবের পর আমরা একটা স্থির ডেমোক্রেটিক একটা রেজিমের মাঝখানে আছি। তা আমি আশা করব আমাদের নতুন সরকারের যে ইশতেহার ছিল, আমরা দেখেছি যে ওনারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক হিসেবে কি করেছেন, আইডেন্টিফাই করেছেন। তাহলে নাগরিকের সুবিধাটা, নাগরিকের একটা বড় অধিকার হচ্ছে যে তার প্রতিনিধিকে চয়েস করতে পারার অধিকার। সেই অধিকারটা আমরা আশা করব এই সরকার তার টেনিউরের মধ্যেই কি করবেন, 5 বছরের মধ্যে নিশ্চিত করার একটা চেষ্টা করবেন। এবং আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন পরিষদটা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের জন্য সর্বশেষ অন্তর্বর্তীকালীন পরিষদ হবে। এরপরের পরিষদটা আমরা আশা করব একটা নির্বাচিত পরিষদ আমরা দেখব। অ্যাডভোকেট আবু জাফর, আপনি থাকুন আমাদের সঙ্গে, আপনার আরও মতামত আমরা শুনবো। আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে। আমরা আলোচনা করছিলাম 3 পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে, কারণ সেখানে 37 বছর ধরে নির্বাচন হচ্ছে না। সেসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অতিথিরা। তবে আমরা তার আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের একটা মন্তব্য আমরা শুনে আসতে চাই। তিনি এই নির্বাচন কবে হবে বা আদৌ হবে কিনা এইসব নিয়ে আসলে সরকার কি ভাবছে তিনি একটি মতামত দিয়েছেন, আমরা সেটি আগে শুনে আসি।
সরকারের সিদ্ধান্ত সরকার দিবে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সিদ্ধান্ত আসবে। তবে আপনারা একটা জিনিস নিশ্চয়ই পরিলক্ষণ করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি স্তরেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই স্থানীয় সরকারগুলোকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন, যার কারণে এই বছরের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণা এসছে, তারপর আমাদের ইউনিয়ন পরিষদ, পৌরসভা ক্রমান্বয়ে সবগুলো হবে। যদি ওগুলো নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হয়, নিশ্চয়ই এই সমস্ত যেই সংগঠনগুলো আছে বা স্থানীয় পার্বত্য যেই সংগঠনগুলো আছে এগুলো নির্বাচনের মাধ্যমে হবে বলে আমি মনে করি। দর্শক, আমরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের মতামত শুনছিলাম। আমরা এই মুহূর্তে যেতে চাই রাঙ্গামাটিতে। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক। জনাব আনোয়ারুল হক, আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই, সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই শুনছিলেন যে আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী তিনি বলছিলেন যে যেখানে 37 বছর ধরে নির্বাচন হচ্ছে না সেই জায়গায় সরকারের অবস্থানের কথা তিনি বলছিলেন, যে সরকার স্থানীয় সরকারগুলোর নির্বাচনের উদ্যোগ নিয়েছে, সেই সূত্রে হয়তো পার্বত্য জেলা পরিষদগুলোর নির্বাচন হতে পারে। আপনার কাছ থেকে আমি যে মতামতটা শুনতে চাই সেটা হচ্ছে যে এই যে বছরের পর বছর সেখানে নির্বাচন হচ্ছে না, তাতে করে জেলা পরিষদগুলোতে আসলে স্বচ্ছতা, জবাবদিহিতা বা সেখানে অনিয়মের ঊর্ধ্বে ওঠা, এই জিনিসগুলো আসলে কতটা আছে? আসলে পার্বত্য প্রতিমন্ত্রী মহোদয় যে মতামত দিয়েছেন এটা মূলত ইন জেনারেল একটি কথা বলেছেন, কিন্তু একটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না। পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় যে জেলা পরিষদগুলো আছে, এই জেলা পরিষদগুলো দেশের অন্যান্য জেলা পরিষদের মতো নয়। এটা বিশেষ ক্ষমতা নিয়ে শ্রেষ্ঠ একটা জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম পিছিয়ে পড়া অঞ্চল, এই পিছিয়ে পড়া অঞ্চলকে অন্যান্য অঞ্চলের সঙ্গে সমান তালে নিয়ে এগিয়ে নিয়ে যাবার জন্য পার্বত্য চট্টগ্রামে 3টি বিশেষ জেলা পরিষদ ঘোষণা করা হয়েছে এবং আইন অনুযায়ী এই জেলা পরিষদগুলি পার্বত্য চট্টগ্রামের শুধুমাত্র উন্নয়ন কাজ তদারক করবে এমন নয়, সকল বিভাগকে তারা তদারক করার কথা। আইন চুক্তি অনুযায়ী এবং আইন অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের 33টি বিষয় এবং বিভাগ জেলা পরিষদের নিকট হস্তান্তর করার কথা। তো এইরকম শক্তিশালী একটি পরিষদ যে যদি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী না হয়, বা আমাদের দেশের সংবিধানে বলা আছে সকল স্থানীয় সরকার পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালনা করা হবে, কিন্তু পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকার পরিষদ, আপনারা জানেন যে 1989 সালে যে স্থানীয় সরকার পরিষদ গঠন করা হয়েছিল তখন একবার নির্বাচন হয়েছিল। এই 1989 সালে স্থানীয় সরকার পরিষদ গঠন করার পর এই প্রথম নির্বাচন হলো। নির্বাচন হওয়ার পর 1997 সালে যখন পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষর হলো তখন কিন্তু এই পরিষদের প্রক্রিয়াটা ঝুলে গেল বিকজ এই পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে খ খণ্ডে একটা কথা বলা আছে যে এখানকার স্থানীয় অধিবাসীদের দ্বারা প্রণীত একটি ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর পার্বত্য জেলা পরিষদ আইন যেটা করা হয়েছে পরবর্তীতে সংশোধন করে, সেখানে 4 ধারায় বলা আছে যে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দারাই শুধুমাত্র এখানে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে। এখন স্থায়ী বাসিন্দা কারা, তার ক্রাইটেরিয়া একটা নির্ধারণ করা হয়েছে। তার ক্রাইটেরিয়া, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তার এখানে জমি থাকতে হবে। ভাই, সবার তো ভূমি থাকে না, বাংলাদেশে অনেক ভূমিহীন লোক আছে। তাহলে আরেকটা ক্রাইটেরিয়া দেয়া হয়েছে যে হেডম্যান, কারবারি অথবা রাজার সার্টিফিকেট লাগবে। এটাও এই নিয়েই পরে বিতর্ক সৃষ্টি হয়। এখানে যেহেতু জেলা প্রশাসক রাজার চেয়ে তার পদবি বড়, যে কারণে সার্কেল চিফের চেয়ে তার পদবি বড়, এই সার্কেল চিফকে আসলে মূলত জেলা প্রশাসকের মাধ্যমেই কাজ করতে হয়। তো জেলা প্রশাসকও সার্টিফিকেট দিতে পারেন। এই জিনিসগুলো যখন নিয়ে মতদ্বৈততা সৃষ্টি হলো তখন হাইকোর্টে একটা রিট হয়ে গেল। এই রিটের কারণে আসলে এই জেলা পরিষদগুলোর আর নির্বাচন হচ্ছে না। আমরা অনেক সময়, বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত 8 বার এইসব জেলা পরিষদের বিভিন্ন এই যে নিজেদের দলীয় লোকদেরকে বসানো হয়েছে, জনগণের প্রতিনিধিত্ব ছাড়া। তাদের কোনো জবাবদিহিতা নাই, তাদের কোনো জনগণের কাছে দায়বদ্ধতাও নাই। তারা তাদের ইচ্ছে মতো কাজ করছেন, চলে যাচ্ছেন। এই পর্যন্ত যারা 8 বার যখন এই যে এইসব পরিষদ বসানো হয়েছে, আমরা বারবার দাবি তুলেছি, পার্বত্য চট্টগ্রামের সুশীল সমাজ বারবার দাবি তুলেছে যে নির্বাচনের মাধ্যমে
এই প্রক্রিয়াটা সম্পন্ন করা হোক। এখন সরকার বারবার ওই যে নির্বাচনের জন্য আমাদের বান্দরবানের অ্যাডভোকেট সাহেব যেটা বললেন, ভোটার তালিকার অজুহাতে এই নির্বাচনটা করছে না। আমাদের সংবিধানের 27, 28 এবং 36 নম্বর অনুচ্ছেদ স্পষ্ট করে বলা আছে কারা ভোটার হতে পারবে। অতএব আমরা আমাদের সংবিধানকে ফলো করব, তারপরে অন্যান্য উপ আইনকে ফলো করব। এই জিনিসটা যদি করা হয় তাহলে তো পার্বত্য জেলা পরিষদের নির্বাচন জনাব দিতে আনোয়ারুল কোনো হক, বাধা থাকার কথা আমার একটা বিষয় জানার, এই সেটা হচ্ছে। হচ্ছে যে আপনার মতামত আমি জানতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে আপনি বললেন 8 বার আসলে মনোনীত পরিষদ দিয়ে এই পরিষদগুলো পুনর্গঠন করা হয়েছে। আপনার কি মনে হয় আসলে এই পর্যন্ত যতগুলো সরকার এইভাবে পুনর্গঠন করেছে জেলা পরিষদগুলো, সরকারগুলোর আদৌ কি আসলে সেখানে নির্বাচন দিয়ে নির্বাচিত নেতৃত্ব দেওয়ার সদিচ্ছা কি আসলে সরকারগুলো ছিল বা আছে বলে মনে হয় আপনার কাছে? আমার কাছে মনে হয় যে সরকারগুলোর মোটেও এরকম সদিচ্ছা ছিল না। তারা বারবারই চেয়েছে যে এখানে তার দলীয় নেতা কর্মীদের মধ্যে কিছু মানুষকে এখানে বসিয়ে দিবে এবং এই জেলা পরিষদগুলোকে দলীয় নেতা কর্মীদের পুনর্বাসন কেন্দ্র বানানো হয়েছে। মূলত যদি সরকারের সদিচ্ছা থাকতো তাহলে বারবার এ নিয়ে ডায়লগ করা যেত। 3 পার্বত্য জেলার সুশীল সমাজ, পাহাড়ি, বাঙালি প্রতিনিধি নিয়ে একটা ডায়লগ করা দরকার। ডায়লগ করে আমরা নির্ধারণ করতে পারি কিভাবে আমরা এই ভোটার তালিকাটা সমস্যাটা সমাধান করতে পারি। এই যে প্রয়াত তোফায়েল ভাই, উনি স্থানীয় সরকার পরিষদ বিশেষজ্ঞ ছিলেন, উনি রাঙ্গামাটিতে এসেছিলেন, আমরা মতামত দিয়েছি, উনি একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে একটা সুপারিশও দিয়েছে। আমার মনে হয় ওই সুপারিশটাও একটু খতিয়ে দেখা দরকার, সেখানে ওনারা কি মতামত দিয়েছেন। সরকার চাইলেই এটা করতে পারে, আন্তরিক নয় সরকার, আগের সরকারগুলো আন্তরিক ছিল না। কিন্তু আমরা মনে করি 24 পরবর্তী বর্তমান সরকার স্থানীয় সরকার পরিষদগুলোকে শক্তিশালী করার যে দফা ঘোষণা করেছে সেই অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের 3 জেলা পরিষদকে ওনারা জনগণের প্রতিনিধি দ্বারা নির্বাচিত করবেন, এটাই পার্বত্য চট্টগ্রামের সুশীল সমাজ মনে করে। জনাব আনোয়ারুল হক, আপনাকে ধন্যবাদ। আমরা একটু যেতে চাই, আবারও বান্দরবনে আমরা যেতে চাই। বান্দরবন রয়েছেন বান্দরবন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু জাফর। জনাব আবু জাফর, আমি আপনার কাছে আবারও যেতে চাই। এই যে আনোয়ারুল হক সাহেবও বলছিলেন এবং আপনিও বলছিলেন যে এই যে ভোটার তালিকা নিয়ে যে জটিলতাটা, যেই কথাটা বলা হচ্ছে যে স্থানীয়ভাবে আলাদা করে একটি ভোটার তালিকা তৈরি করা, সেটা কি আসলে আমাদের আইন সংবিধান সব মিলে আসলে বাস্তবসম্মত বা আদৌ কি করা সম্ভব? বা যদি সম্ভব না হয় তাহলে জেলা পরিষদগুলোর নির্বাচন আসলে কোন প্রক্রিয়ায় হতে পারে? ধন্যবাদ। আসলে যে স্থায়ী বাসিন্দা বা জমির মালিকানা সাপেক্ষে ভোট দিতে পারার বিষয়টা, এটা একটা প্রাগৈতিহাসিক কলোনিয়াল মাইন্ডসেট আমি বলবো। এটা আইনে যদিও থাকে, এটা অসাংবিধানিক একটা বিষয়। ওটা ছাড়াই যে জনগণের স্বার্থ, কারণ এখানে দেখা যাবে যে 2098 সালের পর বন্দোবস্তি বন্ধ হয়ে গেছে। এখানে প্রচুর পাহাড়ি জনগোষ্ঠী আছে, মারমা, ত্রিপুরা, টমচঙ্গা, চাক, যারা নিজেদের নামে কোনো বন্দোবস্তিকৃত জমি নাই, তাহলে তারা কি ভোট দিতে পারবেন না? প্রশ্নটা হচ্ছে যে স্ব কমিউনিটি থেকে, স্ব ট্রাইব থেকে, স্ব জনগোষ্ঠী থেকে প্রতিনিধি আনার বিষয়টা, এইটার জন্য আলাদা ভোটার তালিকার কোনো প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, এবং এটা বাস্তবসম্মতও না। কারণ যে ভোটার তালিকা দিয়ে আমি এমপি নির্বাচন করছি, যিনি অলরেডি মন্ত্রী হয়ে গেছেন, যে ভোটার তালিকা দিয়ে আমি ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচন করছি, ইউপি চেয়ারম্যান নির্বাচিত করছি, উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছে, এবং এটা নিয়ে কোনো প্রশ্ন আজকে পর্যন্ত আসে নাই, সেটাকে শুধুমাত্র একটা লজিক্যাল ফ্যালাসি দিয়ে যে জমি থাকতে হবে তাইলে ভোট দিতে পারবে, এই ধরনের একটা কুতর্কে ফেলাটা আসলে অসমীচীন। এবং বর্তমান যে ভোটার তালিকা আছে সেটা কমিউনিটি বেসড, কি করে মানে মারমাদেরকে ভোট দিবে, মারমা প্রতিনিধি নির্বাচন করবে, চাকমা প্রতিনিধি নির্বাচন করবে, ত্রিপুরা প্রতিনিধি নির্বাচন করবে, এই ধরনের একটা মেকানিজমে গিয়ে এই সমস্যাটা সমাধান করতে হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এক্ষেত্রে আসলে মানে আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাই। আপনি বলছিলেন যে একটা মানে প্রতিনিধিত্বশীল এই যে মানে জাতিগোষ্ঠী হিসাব করে যে ভোট দেওয়া বা প্রতিনিধি নির্বাচন করা, এটা দিয়ে হয়তো একটা ওয়ে হয়তো বের হতে পারে। কিন্তু এই যে বছরের পর বছর যদি নির্বাচন নাই হয়, জটিলতা নিরসন নাই হয়, তাহলে এই জেলা পরিষদগুলোর আসলে গুরুত্ব কতখানি থাকে? হ্যাঁ, সেটাই, মানে জেলা পরিষদের গুরুত্ব আসলে জেলা পরিষদ দিয়ে যেহেতু বাজেটটা আসছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বা মন্ত্রণালয়ের যে বাজেটটা সেটা জেলা পরিষদের মাধ্যমে আসছে,
এবং নির্বাচিত পরিষদ থাকুক বা না থাকুক, দেখা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটা পরিষদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এই জিনিসটা আমরা একটা প্রবলেম যেহেতু অ্যারাইজ হবে, এটা তো দায়বদ্ধতা সৃষ্টি হবে না যে আমাদের যে পিছিয়ে থাকা, এই যে আমরা স্বাধীনতার 56 বছরও যে আমরা 55 বছরও যে পিছিয়ে আছি, যে বান্দরবান জেলায় একটা ভালো হসপিটাল নাই, একটা ভালো কলেজ নাই, একটা ভালো ইউনিভার্সিটি নাই, একটা মেডিকেল কলেজ নাই, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে জনগণের কাছে দায়বদ্ধ কোনো জেলা পরিষদ আমরা পাই নাই, যারা জনগণের সমস্যাটাকে যথাযথ জায়গায় তুলে ধরবেন এবং যে সরকারের যে বাজেটগুলো আছে সেগুলোকে প্রপারলি অ্যালোকেট করবেন। এখন যিনি নির্বাচিত হচ্ছেন না, যিনি ঢাকায় গিয়ে নির্বাচিত হয়ে আসতেছেন, ওনার তো জনগণের প্রতি কোনো দায় থাকবে না, এবং উনি কেন জনগণের কাছে জবাব দিতে করবেন? এবং উনি নিজেও তো ছোট একটা চিকিৎসার জন্য ঢাকা চিটং দৌড়াচ্ছেন, কারণ উনি দেখছেন যে জনগণের কাছে ওনার কোনো কি নাই, জনগণ উনি হয়তো জনগণের ম্যান্ডেটও পান নাই, জনগণকে ওনার দেওয়ারও কোনো ধরনের দায় নাই। তাইলে আমি, এবং আরেকটা বিষয় আইনে আছে, জেলা পরিষদ আইনে সম্পত্তির হিসাব দেওয়ার একটা প্রভিশন আছে। নির্বাচিত জেলা পরিষদের ক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স একটা স্পেশাল স্থান পান, নির্বাচন না হওয়ার কারণে ওনারা ওই স্থানটা, উচ্চতর স্থানটা পাচ্ছেন না। আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচিত জেলা পরিষদের ক্ষেত্রে জনাব আবু জাফর, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা একই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হককেও। আপনাদের দুজনের মতামতের জন্য অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই।